উঠল এবং আ করে শব্দ করলো। রাক্ষস আপনি, এভাবে কেউ কামড় দেয়? আর তুমি আমার খামচা শরীর কি অবস্থা করে? কেউ দেখলে বলবে জঙ্গলি বিড়ালের সাথে যুদ্ধ করে আহত হয়েছে আমি। বলেই ঘুরে দেখালো আয়াজ। রোদেলা থতমত খেয়ে গেল। আয়াজ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এরকম শব্দ করে আমার উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছ তুমি। তুমি কি দ্বিতীয়বার প্রমাণ চেয়েছো কিছু একটা? তুমি তো জানো আমার দেওয়া শরীর তুমি কিছু চাইলে আমি না করতে পারি না, বরং একবার চাইলে 3বার 4বার করে দিতে পারি আমি। সারাক্ষণ শুধু এই নোংরা চরিত্রহীন একটা কথাবার্তা। আপনার কি লজ্জা লাগে না? হাঁটুর বয়সে একটা মেয়ের সাথে এইসব এমন কথাবার্তা বলেন আপনি? দেখ, হাটের বসে মেয়েদের লজ্জার শরম কোথায় ছিল যখন প্রাপ্তবয়স্ক একটা লোককে ভালোবাসি ভালোবাসি বলে পিছনে পিছনে ঘুরতো, ইমপ্রেস করার চেষ্টা করতো। এতটাই ইমপ্রেস করেছো যে এখন সেই লোক তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না, সারাক্ষণ তোমার সাথে লেপ্টে থাকতে চায় আর নির্লজ্জ মার্কায় কথাবার্তা বলতে চায়। তারপর হঠাৎ আয়াজ রোদেলাকে জড়িয়ে ধরে গালে ঠোঁটে মাথায় চুমু এঁকে বলল, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি সোনা। তোমাকে আমি এত ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে লেপ্টে থাকতে চাই। আমি তোমার নামে আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস লিখে দিতে চাই। এভাবে সারা জীবন তোমাকে বুকে নিয়ে আমি আমার জীবনের বাকি পথটুকু পাড়ি দিতে চাই। থাকবে না তুমি আমার সাথে সোনা? বলতে বলতে আয়াজ রোদেলার ওষ্ঠজোড়া দখল করে নিল। শুষে নিতে লাগলো রোদেলার সর্বস্ব। রোদেলা 2 হাতে জড়িয়ে নিল তার মুনতাসির সাহেবকে। মিশে গেল সম্পূর্ণ আয়াজের বুকে। দীর্ঘ সময় চুম্বনের পর আয়াজ ছাড়ল রোদেলাকে। রোদেলার নাজেহাল অবস্থা। আয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল রোদেলার দিকে। রোদেলা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার কারণে বুকের ওঠানামা দেখছে আর আয়াজের ভিতর অস্থিরতা যেন ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে থেকে ঘোর লাগা কণ্ঠে বলল, ক্যান ইউ প্লিজ সারেন্ডার ইউর সেলফ টু মি ওয়ান মোর টাইম প্লিজ? রোদেলা ভয় পেয়ে গেল। বারবার শুকনো ওষ্ঠজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিল। না প্লিজ, এখন না। এদিকে আয়ান বাড়ির দরজা পর্যন্ত চলে আসছে। গাড়ি থেকে নেমে দরজা পর্যন্ত যেতে যেতে হাতে ফোন নিয়ে ফোন ডায়াল করলো আয়াজকে। আয়াজ ফোন ধরছে না। দরজা ভেতর থেকে লক, পাসওয়ার্ড দিয়েও খুলছে না। তাই আয়ান দাঁড়িয়ে আবারও ফোন ডায়াল করতে লাগলো। ওদিকে ওয়াশরুমের ভেতর রোদেলার বিধ্বস্ত অবস্থা। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রোদেলা। আয়াজেরও যেন বুক ধরফর করে উঠছে। ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার কানের কাছে ফিসফিস করে বলল, আই এম সরি সোনা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কষ্ট হচ্ছে খুব। বলেই রোদেলার মাথা বুকে চেপে ধরে কপালে চুমু খেতে লাগলো আয়াজ। নিঃশ্বাস নিতে পারছে না রোদেলা। দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। এমন সময় ফোন রিং কানে এলো আয়াজের। আয়াজ 5 মিনিটের মধ্যে শাওয়ার শেষ করে কোমরে টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। রোদেলাকে বলে গেল সুন্দর করে গোসল করতে। ফোন ধরেই দেখলো আয়ানের 2টি মিসড কল। সাথে সাথেই কল করে বলল, হ্যাঁ আয়ন বাবা, কোথায় তুমি? মাত্রই আসলাম পাপ্পা, দরজা খুলছে না, পাসওয়ার্ড বলো। আয়াজ পাসওয়ার্ড বলল। তারপর ফোন কেটে রোদেলাকে নক করলো। গোসল শেষ রোদেলা। দরজা খুলে বের হতে আয়াজ রোদেলাকে কোলে তুলে নিল। তারপর চুলগুলো মুছে দিতে দিতে বলল, আমি খাবারের নিচে ওষুধ খেয়ে ঘুমাবে, ব্যথা কমে যাবে। বাসায় যাব না? না, সবাই জানে তুমি মায়ের বাসায়, বৃষ্টির জন্য বাসায় যেতে পারো নি। বলেই চুল ছেড়ে হাঁটু ভেঙে বসলো আয়াজ। হাত দিয়ে রোদেলার এলোমেলো চুলগুলো ঠিক করে কানের পিঠে গুজে দিয়ে কপালে চুমু খেলো। তারপর ধীরে ধীরে বলল, আই এম সরি সোনা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বেশি কষ্ট হচ্ছে, ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। বলেই রোদেলাকে জড়িয়ে ধরলো। আয়াজ রুম থেকে বের হয়ে সোজা গেল আয়ানের রুমে। দেখলো আয়ান মাত্র এসেছে। আয়ানকে দেখে বলল, হোয়াটসঅ্যাপ, কেমন দেখলে মুভি? ভালো হয়েছে। মা কোথায়? প্রশ্নটি করে একটু সংকোচ বোধ হলো আয়ানের। আয়াজেরও যেন কেমন আজ একটু সংকোচ কাজ করছে। বলল, মা রুমে এসে আসছে একটু পরেই, রাতে ডিনে সবাই একসাথে করবো, তুমি ফিরে এসো, আমি আসছি। এই কথা বলে আয়াজ কোনো মতে আয়ানের রুম থেকে বের হয়ে চলে গেল বাহিরে। আয়াজ ঘড়ি ধরে ফিরল ঠিক 15 মিনিট পর। ফার্মেসিতে গিয়েছিল, কিছু প্রয়োজনীয় ওষুধ নিয়ে এসেছে। যেহেতু আয়াজ সবসময় বাড়িতে থাকে না, তাই এই ধরনের ওষুধ ওর কাছে থাকার কথা নয়। আয়াজ সরাসরি ঢুকলো নিজের বেডরুমে। দেখলো রোদেলা চুপচাপ গুটিসুটি মেরে খাটে বসে আছে। ওষুধগুলো টেবিলে রেখে রোদেলার কাছে এসে বলল, চলো শোনা, নিচে সবাই মিলে আজকে ডিনার করবো। তোমার ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। ডিনার করে তারপর তুমি সব ওষুধগুলো খেয়ে শুয়ে পড়বে। সকাল হলে দেখবে একদম ঠিক হয়ে যাবে, সব ব্যথা সরে যাবে। আয়ান এসেছে? কখন এসেছে ও? আচ্ছা ঠিক আছে, চলুন নিচে চল। আয়াজ ধীরে ধীরে রোদেলার হাত ধরে খাট থেকে নামতে সাহায্য করলো। তারপর বলল, আমার সাথে চলো, আমি সিঁড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি। বলেই হাঁটবে। এমন সময় চোখ পড়লো রোদেলার উপর। রোদেলার গলায়, বুকে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষত দেখা যাচ্ছে। আয়াজের দেয়া
আয়াজ দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো, তারপর কিছু একটা ভেবে রোদেলার ব্যাগে হাত দিল। রোদেলার ব্যাগে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল, ছোট্ট একটা ফাউন্ডেশনটা এনে সাথে সাথে হাত দিয়ে রোদেলার এখানে ওখানে লাগাতে লাগলো। কি করছেন? কলঙ্কের দাগ ঢাকছে। নিচে আমার ছেলে আছে। আমাকে দেখতে যদি অনেক শান্তশিষ্ট লাগছে, নিজের উপর গর্ব হচ্ছে, স্ত্রীর কাছে পুরুষত্বের প্রমাণ দিতে পেরেছি। কিন্তু ছেলে দেখলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, আমরা দুজনের লজ্জায় পড়ে যাব, সাথে আয়ানো। তাই ঢেকে দিচ্ছি তোমার এই সুন্দর কলঙ্কের দাগ। এই দাগ রাতভর শুধু আমি দেখবো, এই দাগ দেখার ওদিকে শুধুই আমার। কথাগুলো শুনে রোদেলা লজ্জায় লাল নীল হয়ে গেল, তারপর আয়াজের দিকে তাকিয়ে বলল, আপনার কি মুখে কিছু আটকায় না? এতই নির্লজ্জ আপনি। নির্লজ্জতার এখনো কিছুই দেখো না রোদলা শোনা, সামনে আরো দেখবে। বলেই নিজের কাজে মনোযোগ দিল আয়াজ। একে একে সবগুলো ক্ষতস্থান ঢেকে দিয়ে রোদেলাকে ওড়না দিয়ে একটা সুন্দর করে পেঁচিয়ে দিয়ে বলল। এবার চলো। তারপর রোদেলার হাত ধরে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসলো আয়াজ। আয়ান না থাকলে আজ রোদেলাকে হেঁটে আসতে হতো না, আয়াজ নিজের কোলে করে নিয়ে আসতো তার ছোট্ট সোনা বউকে। কিন্তু কিছু করার নেই, যেহেতু আয়ান আছে তাই কষ্ট করে রোদেলার হেঁটে হেঁটে নিচে আসতে হলো। খাবার টেবিলে বসেছে তিনজন। আজ আয়ান নিজের হাতে সার্ভ করবে, রোদেলাকে উঠতে দিচ্ছে না। আয়ানকেও নিজের হাতে সার্ভ করছে আয়াজ। আজকে আমার এই দুই পৃথিবী, আমার দুই শান্তি জায়গাকে আমি নিজ হাতে খাওয়াতে চাই। তোমরা দুজন যখন আমার চোখের সামনে থাকো, তখন মনে হয় আমার পৃথিবীতে আর বুঝি চাওয়া বা পাওয়ার কিছুই নেই। তোমাদেরকে ভালো দেখলে আমার বুকের ভেতরটা কেমন শান্তি শান্তি লাগে জানো। এখন এসব কথা কেন বলছো পাপ্পা? আমাদেরও সব থেকে ভরসা, সব থেকে নিরাপদ এবং শান্তির জায়গা তুমি পাপ্পা। তুমি কাছে থাকলে আমাদেরও সব কিছু খুব ভালো লাগে। মনে হয় যেন আমাদেরও পৃথিবীতে আর না পাওয়া কিছু নেই। আবেগ ভরা কণ্ঠে কথাগুলো বলল আয়ান। রোদেলার চোখে কেন জানি পানি চলে আসলো। কি হয়েছে তোমাদের? খাওয়ার সময় এমন কথা বলছো কেন? আয়ন বাবা, চুপচাপ খাও। আর আপনি খাওয়ার সময় এই ধরনের কথা কেন বলছেন? ছলছল চোখে তাকিয়ে থেকে কথাগুলো বলল রোদেলা। আয়াজ দেখলো রোদেলার চোখে কোন বেয়ে পানি ঝরে পড়ছে। কেন যেন নিজের আবেগকে ধরে রাখতে পারলো না। আয়াজ উঠে গিয়ে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, আই এম সরি। আমার আসলে এখন এই কথাগুলো বলা উচিত হয়নি, কিন্তু কেন যেন তোমাদের দুজনকে আজ একসাথে এখানে পেয়ে আমার নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে হচ্ছে পৃথিবীতে আমার এর চেয়েও সুখ আর চেয়েও ভালো কোনো কিছু পাওয়ার নেই। আল্লাহ যেন আমাকে দু হাত ভরে দিয়েছে, আয়নের মতো একটা ছেলে দিয়েছে, তোমার মতো একজন জীবন সঙ্গিনী দিয়েছে। আমি আর আল্লাহর কাছে কি চাইবো বলো? আয়ান উঠে এসে জড়িয়ে ধরলো পাপাকে, বলল, ঠিক আছে ঠিক আছে, আর এত ইমোশনাল হতে হবে না। এখন তাড়াতাড়ি খাই, পেটের ভিতরে আমার চুহা দৌড়াচ্ছে। আয়ানের কথা শুনে রোদেলা ও আয়াজ দুজনেই হেসে দিল, তারপর বলল, আচ্ছা এসো, তাড়াতাড়ি খেতে এসো। বলেই তিনজন খেতে বসলো। খাওয়ার সময় টুকটাক কথা হলো তিনজনের। রোদেলা কলেজে লেখাপড়া, আয়ানের স্কুল, সবকিছু নিয়ে আপডেট নিতে থাকলো আয়াজ। তারপর খাওয়া দাওয়া শেষ করে আয়ান আগেই চলে গেল নিজের রুমে। আয়াজ রোদেলাকে ধীরে ধীরে কোলে করে নিয়ে সিঁড়ি ভেঙে উপরের দিকে গেল। তারপর রুমে এসে রোদেলাকে একে একে সবগুলো ঔষধ বের করে দিয়ে বলল, এই ওষুধগুলো সব খেয়ে নাও শোনা, আমি একটু জরুরি কল করে এক্ষুনি আসছি। বলেই ওষুধগুলো আর পানির গ্লাস রোদেলার হাতে দিয়ে বারান্দার দিকে গেল আয়াজ। রোদেলা একটা ওষুধ খেয়ে আরেকটা ওষুধ খাবে, এমন সময় ফোন আসলো মায়রার ফোন পেয়ে রাগে ক্ষোভে মায়রার সাথে কথা বলতে ওষুধগুলো রেখে ফোন রিসিভ করে কথা বলতে লাগলো রোদেলা। এদিকে মায়রা ফোন রিসিভ হওয়ার সাথে সাথে বলল, কি রে দোস্ত, কি আপডেট? মুনতাসির সাহেব কি সুস্থ? তোর প্রতি ইন্টারেস্ট আছে নাকি অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে? চুপ ফাজিল, আর কোনো বুদ্ধি দিবি না তুই। তোর বুদ্ধি শুনেই আজ এই অবস্থা। কি অবস্থা? জানতে চাইলো মায়রা। তোর বুদ্ধি শুনে আমার প্রতি ইন্টারেস্ট আছে নাকি উনি অসুস্থ, এগুলো যাচাই করতে গিয়ে উনি আমাকে বলে চুপ হয়ে গেল রোদেলা। আর একটা কথাও মুখ দিয়ে বের হলো না, কারণ সামনে ফোন হাতে দাঁড়িয়ে আছে আয়াজ। রোদেলা শুকনো ঢোক গিল, তারপর ফোনটা কেটে ধীরে ধীরে এগিয়ে এসে খাটে উঠে বসলো। আয়াজের দিকে তাকানোর আর সাহস করতে পারছে না। এদিকে রোদেলা বাকি ওষুধ যে খায়নি তা বেমালুম ভুলে গেল এবং বসার সময় ওষুধটা নিচে পড়ে গেল। আয়াজ এসে জিজ্ঞাসা করলো, ওষুধ সব খেয়েছিলে? রোদেলা আয়াজের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়লো। আয়াজ রোদেলার মাথায় হাত দিয়ে বলল, গুড গার্ল, এইভাবে সবসময় কথা শুনবে। আর শোনো, এরপর যদি মায়ের বুদ্ধি নাও তাহলে 3 বারের জায়গায় 6 বার হবে। বলেই দুষ্টু হাসি হেসে চোখ টিপলো আয়াজ। রোদেলাকে বুকে নিয়ে শুয়ে পড়লো আয়াজ। রোদেলা আয়াজের বুকে আঁকিবুকি করছে, ঘুম আসছে না মেয়েটার। রোদেলার মাথায় চুমু এঁকে আয়াজ বলল, কিছু বলবে শোনা? ঘুমাচ্ছ না কেন? রোদেলা আমতা আমতা করে বলল, আপনি যখন ইতালি ছিলেন আপনি আমায় মিস করেননি? একটাবারও আমাকে আপনার দেখতে ইচ্ছে হয়নি? একটাবারও ইচ্ছে হয়নি কথা বলতে?
রোদেলার কথা শুনে আয়াজ স্পষ্ট বুঝতে পারছে বড্ড অভিমান জমেছিল মেয়েটার মনে। আয়াজ রোদেলার কপালে চুমু এঁকে আরো একটু জোরে বুকে জড়িয়ে ধরে বলল, হচ্ছিল তো শোনা, অনেক হচ্ছিল। মনে হচ্ছিল ক্ষণে ক্ষণে আমি মরে যাচ্ছিলাম তোমার জন্য। বারবার মনে হচ্ছিল ইতালি থেকে যদি আমি মারা যেতাম তবে আমার এই বিপর্যস্ত চোখ দুটি কখনো তোমাকে দেখতে পেত না। ঘুমের ঘরে তোমার একটু সার নিতে পারার জন্য আমি রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি। চোখ বন্ধ করলে তোমার এই কান্নারত মুখটা দেখতে পেতাম। মনে হতো এই বুঝি তুমি আমার জন্য কান্না করছো, তাই ভয়ে চোখ বন্ধ করতে পারতাম না। অন্ধকার রুমে তাকিয়ে থাকতাম খোলা চোখে। রোদেলা এবার নিজে থেকে আয়াজকে জোরে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিল। আমি মিস করেছি আপনাকে অনেক, অনেক অভিমান হয়েছে আমার আপনার উপর। কেন একটাবার দেখতে চাননি আপনি আমায়? একটাবার কেন কল দেননি আমায়? কল দিলেই তো আমার কথা হতো, একটু দেখতে পারতেন, তাহলে তো এত কষ্ট করতে হতো না। রোদেলার কান্না শব্দে আয়াজের যেন মনটা একটু নরম হয়ে গেল। রোদেলাকে জড়িয়ে ধরে বলল, এই শোনা, কান্না করছো কেন? যা হওয়ার তো হয়ে গেছে। আমাদের কষ্টের দিন শেষ, পরীক্ষা দেবার দিন শেষ। এরপর আর কোনো কষ্ট থাকবে না শোনা। এই যে তুমি আমার বুকে আসো, এরপর থেকে সব সময় সারা জীবন তুমি আমার বুকে থাকবে। একটা দিন একটি মুহূর্তের জন্য আমি তোমাকে ছেড়ে দেখতে যাব না, কোথাও যাব না। এই যে প্রমিস করছি আমি। কিভাবে থাকবো? কালকেই তো সকালে উঠে বাসায় চলে যেতে হবে। কান্নারত স্বরে প্রশ্ন করলো রোদেলা। আয়াজের মনে পড়ে গেল শিহাবের কথা, সাথে সাথে বুকের ভিতর ধুকপুকানি বেড়ে গেল। সকালবেলা রোদেলাকে ওই বাড়িতে দিয়ে আসতে হবে। যদিও সবাই জানে মায়রার বাড়িতে ছিল, তারপরেও শিহাবকে দিয়ে বিশ্বাস নেই, কখন কি প্রশ্ন করে বসে। রোদেলাকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, মাত্র কিছুদিন শোনা, 3টা মাস। তোমার পরীক্ষা শেষ হলে তুমি সব সময় আমার কাছে আমার বুকে থাকবে। বলে রোদেলাকে আবার জড়িয়ে ধরে বলল। এবার আর কোনো কথা না শোনা, ঘুমো। অনেক ক্লান্ত তুমি, তোমার রেস্ট নিতে হবে। বলেই রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর আয়াজ গম্ভীর চিন্তায় মগ্ন হলো। আজ যা হলো তা কতটুকু ঠিক হলো বুঝতে পারছে না আয়াজ। আবেগের বশে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। কিন্তু যখনই শিহাব বা সবার কথা মনে পড়ে তখনই আয়াজের মনে একটা অপরাধবোধ কাজ করে। শিপ্রাকে কথা দিয়েছিল 3 মাস ওর থেকে দূরে থাকবে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু নিজের সাথে নিজেই প্রমিস করলো আয়াজ আজকের পর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। হুটহাট রোদেলার সামনে যাবে না, হয়তো একদম নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে না, কিন্তু যতটুকু সম্ভব কম আসবে। কারণ রোদেলার সামনে পরীক্ষা, ওর একটা সোনালী ভবিষ্যৎ পড়ে আছে। আবেগের বশে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না মেয়েটার। এমনি আয়াজ ভাগ্য করে রোদেলার মতো ফুটফুটে একটা ছোট্ট মেয়ে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে, এটাই কি যথেষ্ট নয়? ওকে যে আরও সুন্দর করে গড়ে তুলতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে হবে, স্বাবলম্বী করতে হবে। রোদেলার যোগ্যতা কখনো মুনতাসির চৌধুরী আয়াজ হতে পারে না। রোদেলার যোগ্যতা রোদেলা নিজে হবে। সবাই দেখে যেন বলে মুনতাসির চৌধুরী আজ ভাগ্য করে এমন বউ পেয়েছে, রোদেলার মতো বউ পেয়েছে। এরকম করে রোদেলাকে তৈরি করতে হবে মনে মনে ভাবলো আয়াজ। শিহাবের যেন কখনো আফসোস না হয় রোদেলার দিকে তাকিয়ে। রোদেলাকে এমনভাবে তৈরি করতে হবে শিহাব যেন বলে শিহাব নিজেও এমনভাবে তৈরি করতে পারতো না যতটুকু মুনতাসির পেরেছে। তারপর ঘুমন্ত রোদেলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে চুমু এঁকে বলল, আমাকে তুমি সবসময় তোমার পাশে, সবসময় তোমার পিছনে ছায়ের মতো পাবে রোদেলা। তুমি যতটুকু সম্ভব এগিয়ে যাও। আমার জীবনের শেষ রক্তবিন্দু হলেও আমি চেষ্টা করব তোমার সমস্ত স্বপ্ন পূরণ করার। সকাল 8টা। রোদেলার চোখ দুটি টিপটিপ করে খুললো। খুলে দেখলো আয়াজের বুকে ওতপ্রোতভাবে জড়িয়ে শুয়ে আছে রোদেলা। নিজেকে এর চেয়ে বেশি সুখী, এর চেয়ে বেশি ভাগ্যবান আগে কখনো লাগেনি রোদেলার নিজের কাছে। জোরে জড়িয়ে ধরলো রোদেলা। আয়াজ ঘুমের ঘোরে পড়ল। মেরে ফেলবে? এর থেকে বেশি চাপ দিলে তো আমি মরে যাবো সোনা। আমি তোমার আছি, তোমারই থাকবো, কোথাও যাচ্ছি না। রোদেলা আয়াজের কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না, জড়িয়ে ধরে রইল। রোদেলা ভাবছে আজকে তো শেষ দিন, এরকম করে জড়িয়ে ধরে শুয়ে থাকতে পারবে না, তাই আয়াজের কথায় কান দিল না রোদেলা। ওইভাবে শুয়ে রইল। আয়াজ হালকা হালকা চোখ খুলে মিষ্টি মিষ্টি করে হাসলো। তারপর রোদেলাকে একটু চেপে ধরলো নিজের সাথে। রোদেলা আ শব্দ করে উঠল। মেরে ফেলবে না আমায়? এভাবে কেউ রাক্ষসের মতো ধরে হাড়গোড় সব ভেঙে ফেললো, অশুভ লোক একটা। গড়গড় করে আয়াজের বুকে চাপে পিষ্ট হয়ে কথাগুলো বলতে লাগলো। আর তুমি যে আমাকে ঘুমের করে মেরে ফেলতে চেয়েছিলে, জানো কত ভারী তুমি? নিঃশ্বাস নিতে পারছি না আমি। মনে হচ্ছে এই বুঝি আমার শেষ দিন। এক্ষুনি মনে হয় রোদেলার চাপে আমি মরেই যাব। রোদেলা বলেই হেসে দিল আয়াজ। তারপর রোদেলা চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ওঠো, ব্রেকফাস্ট করে তোমাকে তোমার হিটলার বাবার কাছে পৌঁছে দিয়ে আসতে হবে। এতক্ষণে নিশ্চয়ই তলোয়ার নিয়ে দরজার সামনে আমার জন্য অপেক্ষা করছে তোমার বাবা। তারপর রোদেলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘোর লাগা কণ্ঠে বলল, আজকে তোমাকে একটু সুন্দর লাগছে। তোমাকে একটু শুয়ে দিলে যে তুমি এত সুন্দর হয়ে যাবা তা তো জানতাম না। তারপর আবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ব্যথা কমেছে শোনা? কোথায় কোথায় ব্যথা আছে আমাকে বলো, মাসাজ করে দেই।
আয়াজের কথাগুলো শুনে রোদেলা গতকাল রাতের কথা মনে পড়ে গেল। মনে পড়তে লজ্জায় লাল নীল হয়ে গেল মেয়েটি। মাথা লুকানো চুপচাপ আয়াজের বুকে। আয়াজ এই অবস্থা দেখে মিটমিট করে হাসলো আর বলল, আর লজ্জা পেতে হবে না। আর কত লজ্জা পাবে? এখনো লজ্জা ভাঙেনি তোমার? বলো তো আমার লজ্জা ভাঙিয়ে দিই। এবার 100% ভাঙিয়ে ছাড়বো, প্রমিস করছি শোনা। বলে রোদেলাকে টেনে নিজের কাছে নিল আয়াজ। রোদেলা কোনো মতে আয়াজের কাছে থেকে ছুটেই খাট থেকে নেমে একটু দূরে গিয়ে বলল, খবরদার চরিত্রহীন অসভ্য লোক, আমার কাছে আসবেন না বলে দিলাম। সারাক্ষণ শুধু নির্লজ্জ মার্কা কথাবার্তা, দূরে থাকবেন একদম আমার কাছ থেকে। সকালে সবাই ব্রেকফাস্ট করে যে যার মতো বের হয়ে গেল। আয়ান গেল তার স্কুলের উদ্দেশ্যে, রোদেলা এবং আয়াজের কাছ থেকে বিদায় নিয়ে। আয়াজ রোদেলাকে নিয়ে চলল শিহাবের বাড়ির উদ্দেশ্যে। রোদেলাকে ড্রপ করে তারপর অফিসে যাবে। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় বলে একটা প্রবাদ আছে। আয়াজের ক্ষেত্রে তা শতভাগ মিলে গেল। আয়াজ এই ভয়টাই পাচ্ছিল শিহাব না দেখে ফেলে। আয়াজের প্ল্যান ছিল রোদেলাকে ড্রপ করে দিয়ে অফিসের জন্য চলে যাবে, বাড়ির ভেতরে যাবে না। কিন্তু বিধিবাম শিহাব বারান্দায় দাঁড়িয়ে আছে, আয়াজকে দেখেছে, তাই আয়াজকে নামতেই হবে। আমার ভয় করছে মুন্তাসির সাহেব। ভয়ের কিছুই নেই, তুই মায়ের বাসায় ছিলে, আমি তোমাকে নিয়ে এসেছি মায়ের বাসা থেকে। গট ইট? রোদেলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর আয়াজ গাড়ি থেকে নেমে ওপাশে ঘুরে দরজা খুলে দিল। রোদেলা গাড়ি থেকে নামলো। উপর থেকে সবই দেখছে শিহাব। গাড়ি থেকে নেমে দুইজনে চলল বাড়ির ভেতরের উদ্দেশ্যে। শিহাব বারান্দা থেকে নেমে ড্রয়িং রুমে চলে আসলো। এসেই রোদেলাকে বলল, কোথায় ছিলে মামনি কাল? কোনো সমস্যা হয়নি তো? রোদেলা বলল আমতা আমতা করে, মায়েরার বাসায় ছিলাম, সকালবেলা মুন্তাসির সাহেবকে ফোন দিয়েছি, উনি নিয়ে এসেছেন। আমাকে বলতে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। বলল শিহাব। তারপর রোদেলা বলল, আমার গাড়ির ড্রাইভার নেই, তাই ভেবেছি তুমি বাসায় আছো কি নেই, তাই মুন্তাসির সাহেবকে কল করেছিলাম। ঠিক আছো? উপরে যাও, নাস্তা করেছো? হুম। বলেই রোদেলা উপরে চলে গেল। নিচে দাঁড়িয়ে রইল শিহাব ও আয়াজ। শিপ্রা ওদের দুজনকে দেখে বলল, কফি খেয়ে যেও, আমি কফি নিয়ে আসছি। শিপ্রার সাথে সাথেই কফি আনতে গেল। এদিকে শিহাব ও আয়াজ দুজন ড্রয়িং রুমে বসলো। পুলিশ কমিশনারের কাছে যেতে হবে একবার। সোহান মামার ট্রেস পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে তোর পার্টনার কেউ পাওয়া যাবে। কবে যেতে হবে? সম্ভব হলে কাল। তুই তো ওদের সাথে ইতালিতে পার্টনারশিপে ছিলি, এখন কি করবি? আমাদের বিজনেসে কোনো প্রভাব পড়বে না? ব্যক্তিগত জীবন হোক অথবা প্রফেশনাল জীবনে আমার কোনো কিছুতেই প্রভাব পড়বে এমনভাবে কাউকে আমি পার্টনারশিপে জড়াই না। দাম্ভিকতার সাথে কথাগুলো বলল আয়াজ। শিহাবের ঠোঁটের কোণে খেলে গেল মুচকি হাসি। শিহাব ভালো করে জানে আয়াজ যেহেতু বলেছে কোনো প্রবলেম হবে না, তাহলে কোনো প্রবলেম হবে না। কিছুক্ষণ আয়াজের দিকে তাকিয়ে রইল শিহাব। কি আছে এই ব্যক্তিত্ববান ছেলেটার, যে কেউ দেখলে ছেলেটাকে ভালোবেসে ফেলে। তার একরত্তি মেয়েটাও জের হাত থেকে রক্ষা পায়নি। শিহাব এটাও ভালো করে জানে রোদেলা শুরু না করলে আয়াজ হয়তো কখনোই শেষ করতো না। যাই হোক, যা হবার হয়ে গিয়েছে। শিহাবের মনে কোনো ক্ষোভ, কোনো গ্লানি নেই যে আয়াজ ওর মেয়ের জামাই। সমাজ, আত্মীয় স্বজন হয়তো দু একটা কথা বলবে, তাতে শিহাবের কিছু যায় আসে না। রোদেলা খুশি, তার মানে শিহাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষের মধ্যে একজন। বাবা হিসেবে নিজেকে কখনোই ব্যর্থ ভাবেন না শিহাব, কারণ সে তার মেয়ের ভালোর জন্য সর্বশ্রেষ্ঠ জিনিসটাই তার হাতে দিয়েছে। হয়তো একটু বয়স বেশি, হয়তো বিবাহিত বা ডিভোর্সি একটা ছেলে আছে, কিন্তু এর চাইতে নিরাপদ এবং ভালোবাসার মানুষ হয়তো শিহাব কোনোদিনও এনে দিতে পারবে না রোদেলার জন্য। ইমপ্রেস হওয়া শেষ হলে মনের কথা খুলে বল। অ্যাকচুয়ালি তুই কি বলতে চাস তোকে দেখে আমি বুঝতে পারছি। ভেতরে ভেতরে ভালো চিন্তা করলেও বাইরে তুই করা কথা বলবি, তাই ঝেড়ে কাশ। এক নাগারে কথাগুলো বলল আয়াজ। শিহাব ভ্রু দুটি কুঞ্চিত হলো, বিরক্ত হলো মনে মনে। এই একটা গুণ বা দোষ আয়াজের আছে, শিহাব ভেতরে ভেতরে যাই বলুক ও ভাবুক ও ঠিকই বুঝে যায়। 3 মাস রোদেলার সাথে বেশি দেখা করবি না। আমি চাই ওর পরীক্ষার রেজাল্ট ভালো হোক, আর এই 3 মাস ওর পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য তুই ওকে ইন্সপায়ার করতে পারিস, আর কেউ না। তাই ওর যেন রেজাল্ট ভালো হয় সেই চেষ্টাই করবি। আমিও বলবো, কিন্তু তোর কথায় ও বেশি গুরুত্ব দেবে, তাই বাধ্য হয়ে তোকেই বলতে হলো। তাই ওকে এখন থেকে বোঝানো শুরু কর, এই 3 মাস চেষ্টা করলে রেজাল্ট ভালো করবে, ভালো একটা ইউনিভার্সিটিতে ওর চান্স হবে। আমি চাই আমার মেয়েও আয়ান কেউ যেন তোর বা আমার উপরে ডিপেন্ড না হয়, নিজের পায়ে দাঁড়ায়। বুঝতে পারছিস তো আমি কি বলতে চাচ্ছি? ইদানিং খুব ভয় হয় ওদের নিয়ে, জানি না কেন আমার এই ভয় হচ্ছে। কিন্তু বিজনেস যত বড় হচ্ছে শত্রুর সংখ্যা ততই বাড়ছে। কি একটা ঘটনা ঘটে গেল আয়ানের সাথে।
আল্লাহ না করুক, যদি 19-20 কিছু হয়ে যেত, আমি নিজেকে কখনোই মাফ করতে পারতাম না। আমার উপস্থিতিতে এমন একটা কাজ হলো। রোদেলাকে নিয়ে ভয় হয়। রোদেলা সবাইকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে এবং সবার সাথে খুব সহজেই মিশে যায়। প্রস্তুত হতে হবে। তোর যোগ্য অর্ধাঙ্গিনী হিসেবে, আমার যোগ্য উত্তরসূরি হিসেবে এই কাজটা আমাদের দুজনকেই করতে হবে, কি বলিস আয়ান? কেউ প্রস্তুত হতে হবে। ও রোদেলার মতো সবার সাথে খুব সহজেই মিশে যায়, যেমন সোহানের সাথে ওরা দুজন সহজেই মিশে গেছিল। বুঝতে পারিনি সোহানের মনে কি চলছে। তোর চিন্তা করতে হবে না, রোদেলা আয়নকে নিয়ে আমার প্ল্যান আছে, সেই অনুযায়ী ওরা এগোবে, তুই চিন্তা করিস না। বলল আয়াজ। কিছুক্ষণ আয়াজের দিকে তাকিয়ে থেকে শিহাব এবার বলল, আরেকটা কথা, আর এক রাত ও যেন আমার মেয়ে বাড়ির বাইরে না থাকে। কথা ক্লিয়ার? বাড়ির বাইরে থাকেনি, নিজের বাড়িতে থেকেছে। এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। বলেই সাথে সাথে উঠে গেল আয়াজ। শিহাব তাকিয়ে রইল, মনে মনে ভাবলো, বন্ধু হিসেবে কোনোদিন মূল্য দিসনি, শ্বশুর হিসেবে তো অ্যাটলিস্ট মূল্য দে, বেয়াদব জামাই। গালাগাল হয়ে গেছে, আমি এরকমই। কথাগুলো বলতে বলতে চলে এলো শিপ্রা। কফি নিয়ে বলল, আয়াস, উঠলি কেন? কফিটা খেয়ে যা। তোর জামাইকে বেশি করে খাওয়া, আমার ভাগেটাও খাওয়া, রাক্ষস কোথাকার। বলেই বাইরের দিকে হাঁটা ধরলো আয়াজ। শিপ্রা অবাক নয়নে তাকিয়ে রইল কিছুক্ষণ শিহাবের দিকে, কিছুক্ষণ আয়াজের দিকে, তারপর শিহাবের দিকে তাকিয়ে থেকে বলল, কিছু তো লজ্জা কর, যখন মুখে যা আসে তাই বলো। অ্যাটলিস্ট এখন তো এসব কোনো না, মেয়ের জামাই হয় তোমার। শিহাব অবাক হয়ে ভাবতে লাগলো, এই যা, আমি কি বললাম? আমি তো মুখই খুললাম না। এদিকে রোদেলা নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আসলে কি রোদেলাকে আজকে বেশি সুন্দর লাগছে? দেখতে পেল বিভিন্ন জায়গার ক্ষতচিহ্ন মুনতাসির সাহেবের দেয়া। লজ্জায় লাল নীল হয়ে গেল মেয়েটি, নিজের দিকে নিজেই তাকাতে পারছে না। হঠাৎ এমন সময় মোবাইলের ভাইব্রেশনের শব্দ হলো। মোবাইলে দেখলো মুনতাসির সাহেব মেসেজ করেছে। বারান্দায় এসো শোনা। রোদেলা দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো, মোবাইল কানে নিয়ে ফোন দিল মুনতাসির সাহেবকে। আয়াজ ফোন ধরে সাথে সাথে বলল, আই লাভ ইউ, আই মিস ইউ। রোদেলা লজ্জায় চোখ দুটো নিচু করে বলল, লাভ ইউ টু। আয়াজ এবার ধীরে ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে, কিস মি শোনা। সকালটা তোমার কিস দিয়ে শুরু হলে সারাদিন ভালো যাবে আমার, না হলে সারাদিন বুকের ভেতরে মোচড় দিবে, খা করবে, মনে হবে কি যেন নেই আমার কাছে। প্লিজ কিস মি হানি। রোদেলা লজ্জায় পড়ে গেল। কোনো মতে আস্তে মোবাইলে বলল, উমা টু, 3 টু দি দা পাওয়ার ইনফিনিটি। বলল আয়াজ ইশারা করে। ফোন হাতে গাড়ির ড্রাইভিং সিটে বসে তাকিয়ে আছে উপরের দিকে আয়াজ। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রোদেলা। অফিসে যাবেন না? লেট হচ্ছে না আপনার? 10 মিনিট হয়নি তুমি আমার থেকে দূরে গিয়েছো, এখন বুকটা খাকা করছে। সারাদিন আমি অফিসে কি করে কাটাবো শোনা? মন তো যাচ্ছে এক সপ্তাহ তোমাকে নিয়ে আমি রুমের ভেতরে চা নাস্তা করি। বুকে হাত দিয়ে ঘোর লাগা কণ্ঠে কথাগুলো উপরের দিকে তাকিয়ে বলল আয়াজ। রোদেলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আচ্ছা, বাবার বাড়ি যে তুমি আমাকে কি করে ভুলে গেলে? বাবা বললো চলে যাও, অমনি তুমি আমাকে ছেড়ে আমাকে একা রেখে একা চলে গেলে। আমার কথা তোমার একবার মনে পড়ে নেই? রোদেলার দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ। 10 মিনিটও হয়নি উপরে এসেছি, সারাদিন রাত তো আপনাদের বাড়িতে আপনার সাথেই ছিলাম। মাত্র একদিনে আমি পূর্ণ হয়ে গেলাম, সারা জীবন তো পড়েই রয়েছে। সবাই বলে 3 মাস তোমার থেকে দূরে থাকতে, আমি 3 মাস কেন 3 দিনও তোমার থেকে দূরে থাকতে পারবো না। কি করা যায় বলো তো? বলল আয়াজ। রোদেলা লজ্জায় হাত পা কাঁপাকাঁপি করছে, কিন্তু কিছু বলতে পারছে না, উপরের দিকে তাকাতেও পারছে না। এদিকে আয়াজ অধৈর্য হয়ে বলল, আচ্ছা, তুমি ঠিকঠাক মতো লেখাপড়া করলে রেজাল্টটা ভালো হবে তো, কে কিছু বলবে না, তাই না? আমার জন্য এতটুকু কষ্ট করতে পারবে না শোনা? পারবো। প্রতিদিন ক্লাস শেষে আমি তোমার কলেজের বাড়ি তোমার জন্য অপেক্ষা করব। তোমাকে না দেখে আমি থাকতে পারবো না। শরীরে রক্ত শূন্যতায় ভুগছে, ভিটামিনের অভাব হবে, চোখ রাতকানা রোগে ভুগবে। তোমাকে না দেখলে দাঁত শিরশির করবে, হাত পা কাঁপবে, বুকের মধ্যে খাকা করবে আমার। বলে শেষ করতে পারলো না আয়াজ। তার আগে রোদেলা থামিয়ে দিয়ে বলল, বাস, আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। বুঝতে পারছো তো না আমি ঠিক কি সমস্যায় ভুগবো তোমাকে একদিন না দেখতে পেলে? রোদেলার উদ্দেশ্যে বলল আয়াজ। কিছুক্ষণ থেমে রোদেলার দিকে তাকিয়ে বলল, আজকে রেস্ট নাও, ক্লাসে যেতে হবে না শোনা। আজকে তোমার মন মস্তিষ্কে শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, কেমন? জি, এবার অফিসে যান।
যেতে ইচ্ছে করছে না। আর একটু থাকি, দেখি তোমায়। না, অফিসে যান, কেউ দেখে ফেলবে। হাত দিয়ে চুমু ইশারা করে আয়াজ ফোন কাটলো, তারপর বাই বাই বলে ড্রাইভ শুরু করলো। রোদেলা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াজের যাওয়ার পানে। সারাদিন এভাবে রুমে রেস্ট করে কেটে গেল রোদেলার। দুপুরের দিকে লাঞ্চ টাইমে শিপ্রা ডাকতে আসলো। শিপ্রাকে দেখেই রোদেলা বলল, মামুনি এসো। শিপ্রা লাঞ্চ ট্রেতে করে নিয়ে এসে বলল, তোমার জন্য খাবার এখানেই নিয়ে আসলাম, আজ এখানে খেও কেমন? ক্ষুধা নেই মামুনি, ক্ষুধা লাগলে নিচে গিয়ে খেতে পারতাম আমি। বলল রোদেলা। জানি নিচে গিয়ে খেতে পারতে, আমি আমার মেয়ের জন্য উপরে নিয়ে এসেছি, কোনো সমস্যা? বলেই রোদেলার মাথায় হাত রাখলো শিপ্রা। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে রোদেলাকে দেখতে লাগলো। রোদেলা লাজুক ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলো। শিপ্রার চোখের দিকে তাকাতে পারছে না। আমি জানি মামনি, কাল তুমি মায়রার বাসায় ছিলে না। আয়ান যখন বলেছে আমি বুঝতে পেরেছি তুমি আয়াজের সাথে আছো। এতে দোষের কিছু নেই, স্বামী স্ত্রী সময় কাটাবে, এটাই স্বাভাবিক। বিয়ের অনেক বয়স হয়েছে, তবে তোমার বয়স অল্প, সামনে ভবিষ্যৎ আছে। আশা করি তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো হেলাফেলা করবে না। তোমাকে নিয়ে তোমার বাবার অনেক স্বপ্ন, জানো নিশ্চয়ই। লেখাপড়াটা ঠিক মতো করো, তাহলে কেউ তোমাদের দিকে আঙুল তুলে দুটো কথা বলার সুযোগ পাবে না, কেমন? কিছুক্ষণ থেমে শিপ্রা আবারও বলতে শুরু করলো, আয়াজ তোমাকে অনেক ভালোবাসে, তোমার ক্ষতি হয় এমন কোনো কিছু আয়াজ করবে না। কিন্তু তারপরও সবার আগে নিজের ভালোর জন্য তোমার নিজেকে লড়তে হবে মামনি। আয়াজ পুরুষ মানুষ, বুঝতে পারছো নিশ্চয়ই আমি কোন কথা বলছি। তুমিও স্ত্রী, তোমাকে দেখার, তোমাকে পাওয়ার ওর একটু চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। এবং স্ত্রী হিসেবে তোমারও তাতে সাড়া দিতে হবে। কিন্তু লেখাপড়াটা ঠিক মতো করো, বাবার স্বপ্ন পূরণ করো। আয়াজেরও তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, আমাদের স্বপ্ন তো পূরণ করতে হবে, তাই না? নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তুমি আয়াজ এবং আয়ানের দায়িত্ব নিতে পারো। মা হিসেবে, স্ত্রী হিসেবে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন কেউ তোমার এবং আয়াজের সম্পর্ক নিয়ে বা তোমার ও আয়ানের সম্পর্ক নিয়ে আঙুল তুলতে না পারে। যেমন আয়ান তোমাকে তার মা হিসেবে মেনে নিয়েছে, তেমনি তোমারও আয়ানের যোগ্য মা হতে হবে। আমি জানি না আমার বলা কথাগুলো তোমার ভালো লাগছে কিনা, কিন্তু বিশ্বাস করো, আজ যদি তোমার মা বেঁচে থাকতো, তোমার মাও ঠিক এই কথাগুলোই বলতো। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তোমার মা হওয়ার, কতটুকু হতে পেরেছে জানি না, তবে আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করব তোমার মা হওয়ার। তোমার কোনো যোগ্যতা প্রমাণ করতে হবে না মামুনি, আমিও তোমার মন থেকেই আমার মা হিসেবে মেনে নিয়েছি। আমার মা বেঁচে থাকলে তোমার মতোই হতো। শিপ্রাকে কথাগুলো বলল রোদেলা। শিপ্রার চোখ দিয়ে ঝরঝরিয়ে 2 ফোঁটা পানি চলে এলো। রোদেলাকে জড়িয়ে ধরলো। এমন সময় রোদেলার মোবাইল ভাইব্রেশন হলো। রোদেলা মোবাইলের দিকে তাকিয়ে দেখলো মুনতাসির সাহেব। রোদেলা ঠোঁটের কোণে খেললো মুচকি হাসির রেখা। শিপ্রা রোদেলাকে বলল, আমি যাচ্ছি, কথা বলা শেষ হলে খেয়ে নিও। বলেই রুমের দরজা লক করে বাইরে চলে গেল। রোদেলা ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল আয়াজ, আমার সোনা পাখি কি করে এখন? সোনা পাখি কি খাইছে? আমাকে মনে করেছে আমার সোনা পাখি? রোদেলা খিলখিল করে হেসে উঠল, বলল, কোন প্রশ্নের উত্তর আগে দিব? দুপুরে খাবার খেয়েছো? জানতে চাইলো আয়াজ। না। বলল রোদেলা। খাওনি কেন? শরীর দুর্বল লাগবে না না খেলে? আমাকে মিস করেছো? জানতে চাইলো আয়াজ। কতটুকু? আপনি যতটুকু করেছেন তার চেয়ে বেশি। বলল রোদেলা। অসম্ভব, আমার চেয়ে বেশি হতেই পারে না। এই মুহূর্তে আমার মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরবো, কিস করব। তোমার কি মনে হচ্ছে? আমার আরো কিছু করতে মন চাচ্ছে। তোমার কি মন চাচ্ছে? এক নাগারে কথাগুলো বলল আয়াজ। রোদেলা লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। তারপর বলল, ছি, অশুভ লোক একটা। কি শুরু করেছেন কাল রাত থেকে? সকাল হলো মাত্র, গিয়েছেন, এর মধ্যেই আপনার এই অবস্থা। সারাদিন চলবে কিভাবে আপনার? চলছে না শোনা, তাই তো তোমাকে ফোন দিয়েছি। তোমাকে বলবো নাকি কাকে বলবো বলো? আমার সকল সমস্যার সমাধান তো তোমার কাছে। তোমাকে তো আগে বলেছি, আমার তো মন চাচ্ছে এক সপ্তাহ আমি তোমাকে নিয়ে রুমে দরজা বন্ধ করে চা নাস্তা খাবো। ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল আয়াজ। রোদেলা লজ্জায় চোখ দুটো বন্ধ করে মোবাইলটা বুকে চেপে ধরলো। রাত বাজে 9টা। রোদেলা বসে বসে একটু পড়ার চেষ্টা করছে। মাথা ধরেছে তাই পড়ায় মন বসাতে পারছে না। একটু কফি খাওয়ার ক্রেভিং হয়েছে। এমন সময় হঠাৎ মোবাইল ভাইব্রেশন হলো। ফোনটা হাতে নিয়ে ঠোঁট দুটো হালকা প্রসারিত হলো রোদেলার। সাথেই ফোন রিসিভ করলো রোদেলা। ফোন রিসিভ করার সাথে সাথে রোদেলা কিছু বলবে, তার আগে ওপাশ থেকে ভেসে আসলো, আমার সোনা কি করে এখন? পড়ার চেষ্টা করছিলাম, মাথা ব্যথা করছে তাই পড়তে পারছি না। উত্তর দিল রোদেলা। আমি থাকতে আমার সোনা মাথা ব্যথার জন্য পড়তে পারবে না। তাহলে এই হাত রেখে আমি কি করব? আসো সোনা, আমি টিপি দিই। তোমার বাড়ির নিচে অপেক্ষা করছি। তোমার কোথায় ব্যথা বলো, সব জায়গায় টিপি দেবো।
ঘোর লাগা কণ্ঠে ধীরে ধীরে বলল আয়াজ। আয়াজের ঘোর লাগা কণ্ঠে কথাগুলো শুনে বিদ্যুৎ স্পৃষ্টের মতোই চমকে উঠল রোদেলা। ভিতরে কম্পন শুরু হলো। মনে পড়ে গেল গতকাল রাতের ঘটনাগুলো। সারাদিনই মনে পড়েছে। যত ভুলতে চাচ্ছে তত বারবার মনে পড়ছে। সেই আবেশ থেকে যেন বের হতে পারছে না রোদেলা। লজ্জায় মাথা নিচু করে বলল, আসছি। ফোন কাটতে হবে না, কথা বলতে বলতে আসো। আমি এক মুহূর্তেও আমার সোনার কণ্ঠ মিস করতে চাই না। বলল আয়াজ। মোবাইল হাতে নিয়ে রোদেলা দৌড়ে দৌড়ে সিঁড়ি ভেঙে নিচে নামলো। নিচে নেমে দেখলো দাদি টিভি দেখছে। দাদি জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ দাদু ভাই? রোদেলার উত্তর করলো। দাদু একটু বাইরে যাচ্ছি। দাদু জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? রোদেলা আমতা আমতা করে বলল, এই তো একটু দরকার আছে দাদু ভাই, একটা পার্সেল এসেছে। তাই দাদু আর কোনো শব্দ করলো না। বলল, ঠিক আছে, যাও। মাঝে মধ্যে এমন পার্সেল আসে রোদেলার, তাই অবাক হওয়ার কিছু নেই। রোদেলা ধীরে ধীরে মোবাইল হাতে নিয়ে বাইরে বের হয়ে গেল। গাড়ির সামনে যেতেই আয়াজ ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা খুলে দিল। রোদেলা দেখলো আয়াজ গাড়ির ভেতরে বসে আছে, তাই নিজেও চুপচাপ গাড়ির ভেতরে ঢুকে বসলো। তারপর দরজা লাগিয়ে দিল। রোদেলা ফোন রাখলো। তারপর আয়াজের দিকে তাকিয়ে বলল, অন্ধকার কেন, লাইট অন করে দিন। বলেই যেই হাত গাড়ির লাইটের সুইচে রাখবে অমনি আয়াজ খপ করে রোদেলার হাত ধরে ফেললো। তারপর ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, না, অন্ধকার থাকুক, অন্ধকারে বেশ ভালো লাগছে। রোদেলার 5 আঙ্গুলের ভাঁজে ভাঁজে আয়াজে নিজের আঙ্গুলগুলো ডুবিয়ে দিল। তারপর বুকের মধ্যে চেপে ধরে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে সোনা। বারবার এমন মোহনের রূপে আমার সামনে আসলে আমি নিজেকে কি করে কন্ট্রোলে রাখবো বলো তো? বলেই রোদেলার কাঁধে কপাল ঠেকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো আয়াজ। আয়াজের কথাগুলো শুনে রোদেলার দেহ মন শিওরে উঠল। সারা শরীরে মনে হচ্ছে সুরসুরি দিচ্ছে কেউ। শির দ্বারা বেয়ে যেন শীতল এক ঠান্ডা পানির স্রোত বয়ে যাচ্ছে। রোদেলা ধীরে ধীরে কম্পমান দেহটি আয়াজ অনুভব করছে। কিছুক্ষণ পর রোদেলার গলায় 2 হাত দিয়ে ধরে রোদেলার ঠোঁটে হালকা করে একটা চুমু খেলো আয়াজ। রোদেলা 2 হাত দিয়ে আয়াজের শার্টের কলার টেনে ধরলো। রোদেলার হাতের নখ আয়াজের গলায় লাগতেই আয়াজ আহ করে চিৎকার করে রোদেলাকে ছেড়ে দিল। রোদেলা হকচকিয়ে গেল। বলল, কি হয়েছে? আয়াজ রোদেলার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ঘোর লাগা কণ্ঠে বলল, বিড়াল খামচিয়েছে, অনেক পাজি বিড়াল। সারা শরীরে উম্মতের মতো খামচিয়েছে আমাকে। বাট আই লাভ দিস। আমি এই খামচি সারাক্ষণের মতো পেতে চাই। বলেই রোদেলার গলায় হালকা করে চুমু এঁকে দিল আয়াজ। রোদেলার দেহ মন বারবার শিউরে উঠছে আয়াজের স্পর্শে। আয়াজকে কোনো মতে ধরে বলল, কি করছেন? কেউ দেখে ফেলবে, গাড়ির মধ্যে আছি আমরা। আয়াজ হালকা মাথা তুলে রোদেলার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, গাড়ির ভেতর অন্ধকার, আর তাছাড়া মিরর ট্রান্সপারেন্ট না, বাইরে থেকে সবকিছু দেখা যায় না, তাই কেউ দেখতে পারবে না সোনা। বাইরে দমকা হাওয়া শুরু হলো। রোদেলার ভেতরে চলে আসছে মনে করে দাদি রুমে চলে গিয়েছিল। আয়াজের স্পর্শ ধীরে ধীরে গভীর হতে শুরু করলো, যেন নিজের মধ্যে নেই আয়াজ। রোদেলাকে পাগলের মতো চুমু দিতে লাগলো। রোদেলা ছটফট করছে আয়াজের বাহুডোরে। বাহিরে দম খাওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আয়াজের উন্মাদনা। রোদেলা পারছে না মুনতাসির সাহেবের সাথে। ছটফট করছে রোদেলা। আয়াজ রোদেলাকে ছেড়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রোদেলারও নাজেহাল অবস্থা। আয়াজ সিট থেকে উঠে গাড়ি থেকে বের হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রোদেলা সিটে মাথা টিকে চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছুক্ষণ পর আয়াজ ঘুরে গিয়ে রোদেলার দিকে দরজা খুলে রোদেলা সিট ভেঙে নামিয়ে দিল। হঠাৎ আয়াজের কাজে রোদেলা হকচকিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই আয়াজ রোদেলার উপরে শরীর ভার ছেড়ে দিল। রোদেলা বলল, কি করছেন? হুশ, কিচ্ছু না সোনা, কিচ্ছু করবো না। শুধু একটু বুকে নিয়ে শুয়ে থাকো সোনা। আমাকে একটু ঠান্ডা করো সোনা। আমি পারছি না, কষ্ট হচ্ছে রোদেলা, প্লিজ আমাকে জড়িয়ে ধরো। রোদেলা আয়াজকে জড়িয়ে ধরল। আয়াজ শরীরের সবটুকু ভার রোদেলার উপর ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর রোদেলাকে ছোট করে চুমু দিতে লাগলো। রোদেলা আয়াজের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়াজের উন্মাদনা আস্তে আস্তে কমলো যেন। মাথা তুলে তাকিয়ে রইল রোদেলার দিকে। তারপর একটু হেসে বলল, আমার ভালোবাসা অনেক উন্মাদ সোনা, সইতে পারবে না সোনা আমার পাগলামিগুলো। তারপর আবারও রোদেলার কাঁধে কপাল টেকে ধীরে ধীরে বলল, সবার কাছে আমি গোছানো, অনেক ব্যক্তিত্ববান পুরুষ হলেও তোমার কাছে যে আমি পাগল রোদেলা। তোমার কাছে আমার সব পাগলামি ধীরে ধীরে প্রকাশ পাবে। তুমি বিরক্ত হবে না তো আমার প্রতি? আর বিরক্ত হলেও কিছু করার নেই, আমি এমন পাগলামি তোমার সাথেই করব। রোদেলার জবাবে নিশ্চুপ রইল। রোদেলা জানে এখন কথা বলে লাভ নেই, লোকটার পাগলামি বাড়বে বই কি কমবে না। রোদেলা ধীরে ধীরে নিজের উপর শুয়ে থাকা আয়াজের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এক পর্যায়ে আয়াজ মাথা তুলে রোদেলার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর বলল, অনেক সময় হয়ে গেছে, বাসায় খুঁজবে না তোমাকে? যাও, বাসায় যাও। বলে রোদেলার উপর থেকে উঠে দাঁড়ালো আয়াজ।
পরের দিন সকাল 10টায় আয়াজ ও আয়ান ব্রেকফাস্ট করছিল। এমন সময় ফোন আসলো শিহাবের সাথে কথা বলে আয়াজ তড়িঘড়ি করে বের হয়ে গেল। যাওয়ার সময় আয়ানকে বলে গেল ড্রাইভারের সাথে নাস্তা করে স্কুলে যেতে। বলেই তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বের হলো আয়াজ জানে না কেন বের হয়েছে, বাবার দিকে তাকিয়ে রইল। তারপর খাওয়ায় মনোনিবেশ করলো। পুলিশ কমিশনারের অফিসে বসে আছে শিহাব এবং আয়াজ অধীর আগ্রহে অপেক্ষা করছে সোহানের জন্য। সোহান 2 দিন রিমান্ডে ছিল, রিমান্ড থেকে আবার কোর্টে চালান করা হবে, তাই পুলিশ কমিশনার বলল পার্সোনালি কথা বলার জন্য, যদি আয়াজের ব্যক্তিগতভাবে কিছু জানার থাকে সেই জন্যে। পুলিশ কমিশনার অনেক কিছুই জানতে পেরেছে, তবে তা সম্পূর্ণ বিজনেস রিলেটেড। পার্সোনাল বিষয়টা আয়াজ নিজেকে হ্যান্ডেল করতে দিচ্ছে। সোহানকে জিজ্ঞাসাবাদে রুমে এনে আয়াজ ও শিহাবকে খবর দেওয়া হলো। আয়াজ ও শিহাব উঠল যাওয়ার জন্যে। আয়াজ শার্টের হাত গোটাতে গোটাতে হাতের ঘড়ি খুলছে। শিহাব তাকিয়ে বলল, এগুলো খুলছিস কেন? কি করবি? তোর মতলব কি? ভুলে যাস না আমরা থানায় আছি। এখন মাথা গরম করে উত্তেজিত হয়ে কিছু করা ঠিক হবে না। বাইন চোদের বাচ্চার ভালোবাসা বের করবো। কুত্তার বাচ্চার সাহস কত বড়, রোদেলা দেখে চোখ দেয়। আজকে ওর চোখ দুটো উপরে ফেলবো আমি। বলেই সোহানের উপর ঝাঁপিয়ে পড়ল। কলার ধরে প্রথমে একটু ঘুষি মারল, তারপরে বলল, শুকুরের বাচ্চার তো সাহস কত বড়, তুই আমার উপর দেখে চোখ দিস? আমার ছেলেকে কিডন্যাপ করে রোদেলাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা। এত বড় কলেজে তোর কে দিয়েছে? তোর বাইন চোদ মামা, তাই না? তোর কলেজে একেবারে বুকটা ফেটে টেনে বের করে নিয়ে আসবো। আমার ছেলের দিকে চোখ দেওয়ার আগে তোর ভাবা উচিত ছিল তুই কার ছেলের দিকে নজর দিয়েছিস। আমি দেশে নেই, আমার বউ বাচ্চা সমস্ত চাইলে পাওয়া যায় না। মাদার চোদ, তোর মারে আমি আর রোদেলার দিকে তাকানোর সাহস কই পেলে? বউ মানে? কার বউ রোদেলা? আপনার? এটা কিভাবে সম্ভব? রোদেলার সাথে আপনার বিয়ে কিভাবে? এতক্ষণে মুখ খুলল সোহান। ঠোঁটের কার্নিশ বেয়ে ঝরঝর করে ঝরছে রক্ত। সেদিকে কারোর খেয়াল নেই, না সোহানের না আয়াজের। শিহাব বারবার আয়াজকে আটকানোর চেষ্টা করছে। আয়াজ আর একটু ঘুষি মেরে বসলো সোহানকে। রোদ মানে? ওর নাম মুখে নেওয়ার সাহস কিভাবে পাস তুই? বলেই লাথি দিয়ে চেয়ার সহ সোহানকে নিচে ফেলে দেয় আয়াজ। শিহাব কোনো মতে আয়াজকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, থাম, এবার অনেক হয়েছে। সাথে সাথে দুজন পুলিশ কনস্টেবল জিজ্ঞাসাবাদ করে রুমে থামানোর চেষ্টা করলো পরিস্থিতি। পুলিশ কমিশনার এসে বলল, মিস্টার মুনতাসির চৌধুরী আয়াজ, প্লিজ আমার সাথে আসুন, পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে। আয়াজ আর কোনো কথা না বলে সোহানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, একেবারে মেরেই ফেলবো কুত্তার বাচ্চা। আর একবার রোদেলার দিকে তাকালে এমন জায়গায় গুলি করবো ডাক্তার চিকিৎসা করার সাহস করবে না তোকে। পুলিশ কমিশনার টেনে আয়াজকে বাহিরে বের করে নিয়ে গেল। আয়াজের হাত দিয়ে অঝরে রক্ত ঝরছে। শিহাব ঘুরে এসে সোহানের সামনে দাঁড়িয়ে বলল, কি বললি তুই? এই বিয়ে তুই মানিস না? তুই মান বা না মানার কে? যার বিয়ে সে মেনে নিয়েছে। আমার মেয়ে আমি মেনে নিয়েছি, তুই কে মানা? সোহান রক্ত মুছে শিহাবের দিকে তাকিয়ে বলল। আমি রোদেলাকে ভালোবাসি আর আমি ওকে চাই। শিহাব উপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারপর সোহানকে একটা থাপ্পড় মেরে হাঁটু ভেঙে বসে বলে, ভুল জায়গায় হাত বাড়িয়েছিস। আমি দেখে একটি থাপ্পড় দিয়ে ছেড়ে দিলাম, কিন্তু আজ হলে এইখানে তোর লাশ ফেলে দিত শালা। এখনো সময় আছে, ভালো হয়ে যা, না হলে জেলে নয় সোজা কবরে পাঠিয়ে দিবে আয়াজ, টেরও পাবি না। বলেই গটগট করে জিজ্ঞাসাবাদ রুম থেকে বের হয়ে গেল শিহাব। মিস্টার আয়াজ, কন্ট্রোল ইওর সেলফ। আপনি যদি বুদ্ধিমান লোক হয়ে থানার ভিতরে এসব করেন তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। কথাগুলো বলল পুলিশ কমিশনার আয়াজের উদ্দেশ্যে। তারপর শিহাবের দিকে তাকিয়ে বলল, আপনার বন্ধুকে সামলান, অনেক বেশি আবেগ। এত আবেগ হলে সমস্যা, কন্ট্রোল করতে হবে। আপনার শত্রুদের খবর পাওয়া গিয়েছে। আশা করছি 2 দিনের মধ্যে ধরতে সক্ষম হব। আশা করি ইনফরমেশন সব ঠিক দিয়েছে সোহান। সোহান আপনার ব্যবসায়িক কোনো ঝামেলার সাথে জড়িত নয়। ও শুধু মিস রোদেলার জন্য আপনার ছেলেকে কিডন্যাপ করতে ইনফরমেশন দিয়ে সাহায্য করেছে। ওর হয়তো আয়ানকে ক্ষতি করার কোনো চেষ্টাই ছিল না। আয়নার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, ওর সাথে যথেষ্ট ভালো এবং নমনীয় আচরণ করেছে মিস্টার সোহান। মিস্টার সোহান যা যা জানায় আশা করছি সব তথ্য ইনফরমেশন দিয়েছে। আয়াজের দিকে আর চোখে তাকিয়ে কথাগুলো বলল। আয়াজ হঠাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে পুলিশ কমিশনারের দিকে তাকিয়ে বলল, যা যা চার্জ লাগানো যায়
আইনের যত ধারা আছে সব বরপিড়িত লাগা। জীবনে জেলখান থেকে বের হয়ে রোদেলার দিকে চোখ তুলে তাকাতে না পারে সেই ব্যবস্থা করুন। বাকি জেল থেকে যেদিন ছাড়া পাবে ওর ব্যবস্থা আমি নিজ হাতে করবো। বলেই গটগট পায়ে বের হয়ে গেল থানা থেকে। পুলিশ কমিশনার দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল শিহাবের দিকে। শিহাব মাথা নিচু করে রইল। অফিস রুমে বসে হাতে ব্যান্ডেজ করছে আয়াজ। সোহানকে মারতে গিয়ে হাতে বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া হয়েছে, তাই ড্রেসিং করাচ্ছে। শিহাব আয়াজের দিকে তাকিয়ে বলল, তুই ঠান্ডা হবে না? কোন থানার ভেতরে এরকম করলি? এখন কি সে ভার্সিটি লাইফ রয়েছে? এখন কি অল্প বয়স? যেখানে সেখানে মারামারি করলে কি মানাবে আমাদের? রোদেলাও আমার ছেলের দিকে যে চোখ দিবে তাকে আমি যেখানেই পাবো সেখানেই মারবো। তাই এটা নিয়ে দ্বিতীয়বার কোনো কথা আমি শুনতে চাই না। বলেই ফোন হাতে অফিস থেকে বের হয়ে গেল আয়াজ। যাওয়ার সময় শিহাব জোরে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? মিটিং এ আছে। শান্তি লাগবে আমার, তুই মিটিং কর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।